বর্তমানে 31শে ডিসেম্বরের ডেটাটা বের হয়েছে। আমি যেটা আগেই বলেছিলাম যে শ্রেণীকৃত ঋণের পরিস্থিতি ভালোর দিকে যাবে না, অন্তত আপাতত যাবে না, এবং সেটাই আমাদের ডেটা থেকে বের হয়ে আসছে। যতই নতুন তথ্য আসছে ততই আমরা দেখতে পাচ্ছি যে অবস্থা আমি যেভাবে আগে প্রেডিক্ট করেছিলাম সেইভাবেই যাচ্ছে, অর্থাৎ শ্রেণীকৃত ঋণের পরিমাণটা বেড়ে যাচ্ছে। বর্তমানে এটা 20.2% পৌঁছেছে ডিসেম্বর মাসে। এটা ডিসেম্বরের ডাটা। এটা সেপ্টেম্বরে যেটা ছিল 16.93%। আচ্ছা, এটা ছিল 16.9 থেকে এখন 20.2 গিয়েছে এই কোয়ার্টারে। পরিমাণটাও বেড়ে গেছে, অবশ্যই একই সাথে বাড়বে, সেটাই স্বাভাবিক। 3,45,000 কোটির উপরে এখন বর্তমানে এটার স্থিতি, এবং এটাও গত সেপ্টেম্বরে এটা ছিল 2,85,000-এর মতো। 2,85,000 থেকে 3,45,000 বেড়েছে। এটা আরও বাড়বে, এটাই আমি বলতে পারি। যেটা এখনও আমরা শ্রেণীকৃত ঋণের যে চূড়া, সর্বোচ্চ পর্যায়ে সেটা আমরা এখনও পৌঁছাইনি। এটা আরেকটু সময় লাগবে, এবং আইনগত কিছু পরিবর্তনও হচ্ছে। আপনারা জানেন যে আগে যেটা 180 দিন ছিল সেটাকে 90 দিন করা হচ্ছে এখন। ফলে শ্রেণীকৃত ঋণের পরিমাণটা একটু বাড়বে, অ্যাক্সিলারেটেড হবে আর কি। যেটা বাড়তোই 180 দিন পরে ওইখানে যেত, কিন্তু সেটা এখন 90 দিন পরে সেখানে চলে যাবে। তো সেই কারণেও আমরা একটা ফাস্টার অ্যাক্সিলারেটেড দেখব, ক্লাইম্বিং অফ এনপিএলটা হবে। এটা 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 আমরা শঙ্কা না, এটা বাস্তবতা। এবং এটার কারণ আমি যাব না, কারণ নিয়ে যথেষ্ট বিশ্লেষণ হয়েছে, যথেষ্ট আলোচনা হয়েছে, কিন্তু সেই দিকেই আমরা যাচ্ছি। আমরা জানি যে আগে এটাকে কম করে দেখানো হতো বিভিন্ন কারণে, এবং এটার পরিমাণ ছিল 9%-এর মতো। তো এটা 9 থেকে 20 হয়ে গেছে, এবং আরও 9-এর বেশি বাড়বে, এটাই আমার ধারণা। তো যাই হোক, আর পার্থক্যটাও আমরা জানি যে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ব্যাংকগুলোতে এই পরিমাণটা সবচেয়ে বেশি। এটা 42% বর্তমানে, এবং এটা 40 থেকে এর 42.8, প্রায় 43%-এর মতো। আগে ছিল 40.3। আর বেসরকারি ক্ষেত্রেও এটা বেড়েছে অনেকখানি। বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে 15.6, যেটা আগে ছিল 11.9। তো আমরা এই ডাটাগুলো আপনাদেরকে দিয়ে দেব এই ব্রিফিংয়ের পরেই। রাষ্ট্রীয়টা হচ্ছে 42.8 বর্তমানে। টাকার অঙ্ক আপনারা এখানে তো আমি দেখছি না, এটা আমাকে দেওয়া হয়নি। এটা দিয়ে দিবেন আমাদের কর্তৃপক্ষ। এখন এটা ছাড়াও আমাদের আরও অন্যান্য কিছু শঙ্কা আছে ব্যাংকিং খাত নিয়ে। ডিপোজিট গ্রোথটা এখনও পর্যাপ্ত হচ্ছে না। এটা 7-8% যেটাতে আছে সেটা কোনো মতেই গ্রহণযোগ্য না। কাজেই এইখানে আমাদেরকে চেষ্টা করতে হবে সরকারের জনগণের আস্থা ব্যাংকিং খাতের উপর ফিরিয়ে আনতে হবে। সেটা একটা দিক, তবে সেটাও শুধুমাত্র সেটাতেও হবে না। আমাদেরকে আলটিমেটলি ব্যালেন্স অফ পেমেন্টের সারপ্লাসটাকে বাড়াতে পারলে, আমাদের রিজার্ভটাকে আরও বাড়াতে পারলে আমরা কিন্তু এটা করতে পারবো আশা করি। টোটাল ডিপোজিট 17,77,000 কোটি টাকা। এটা বৃদ্ধির হার মাত্র 7.44, একটু বেড়েছে মনে হয় নাকি? হ্যাঁ, গত মাসে চেয়ে একটু বেড়েছে, কিন্তু এটা ইজ নট অ্যাকসেপ্টেবল লেভেল। এটা 8%-এর নিচে আছে বর্তমানে, যেটা হওয়া উচিত একটা স্বাভাবিক, একটা স্বাস্থ্যবান অর্থনীতিতে। এটা হওয়া উচিত 14 থেকে 16, 17, 18 পর্যন্ত। তার উপরে গেলে আবার সেটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তো এই পর্যায়ে আমি মনে করি যে আমাদের এখানে কাজ করার আছে। আমাদের রিজার্ভ বর্তমানে গতকাল পর্যন্ত $21 বিলিয়ন, এর একটু বেশি ছিল, যেটা BPM 6-এর
হিসাবে আইএমএফের যে স্ট্রিক্ট ডেফিনেশন আছে সেটা অনুযায়ী এটা আমাদের উন্নয়নটা ভালো। এখানেও মোটামুটিভাবে বলা যায় যে একটা স্বস্তিজনক অবস্থায় আছি। এবং আইএমএফের যে বাংলাদেশ ব্যাংকের যে হিসাবটা ছিল আগের থেকে সেটাতে $26 বিলিয়ন মতো হ্যাঁ 26.2 হ্যাঁ 26.2 বিলিয়ন। এবং এটা আমাদের 4 মাসের বেশ অনেক বেশি হবে যদি হয়। আর আইএমএফেরটাতে 4 মাসের একটু কম হবে হয়তো। তো আমাদের লক্ষ্য থেকে আমরা বেশি দূরে নয়। আমার কাছে মনে হয় যে আমাদের আইএমএফ হিসেবে আমাদের লক্ষ্য হওয়া উচিত অন্তত পক্ষে 4-এর থেকে বেশি। তো আমরা 4-এর কাছাকাছি চলে আসছি। আর কিছু দূর গেলে আমরা এটাকে ক্রস করতে পারবো। তো আমরা এখন পর্যন্ত সেপ্টেম্বর মাসের আইএমএফের নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ টার্গেট আমরা অবজার্ভ করছি, ডিসেম্বরেও করেছি। আমরা আশা করছি যে মার্চেরটাও আমরা করতে পারবো উইথ প্রপার অ্যাডজাস্টমেন্টস ফর আইএমএফের যে ডিসবার্সমেন্ট সেটা হয় নাই, সেটাকে অ্যাডজাস্টমেন্ট করে আমরা হয়তো সেটা অবশ্যই করতে পারবো। বর্তমানেই আমরা করতে পারবো যদি সেটা করা হয়। তো আমাদের এদিক থেকে আমরা একটা কমফোর্ট জোনে আছি। আমরা মনে করি না যে আমাদের কোনো ইমিডিয়েট কোনো ক্রাইসিস ব্যালেন্স অফ পেমেন্টসের থেকেও আসবে বা ব্যাংকিং খাত থেকেও আসবে। আমরা এটাকে কন্টিনিউ করতে পারবো। আমাদের ডিপোজিট গ্রোথটা একটু ভালো করতে পারলে এই ক্রাইসিসটা যেটুকু সংকট আছে, লিকুইডিটি সংকট আছে কিছু কিছু ব্যাংকে, সেটাও দূর হয়ে যাবে এবং সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। আমরা দুর্বল ব্যাংকগুলোকে আমরা একীভূত করার চেষ্টা করব, বিভিন্নভাবে রেজলিউশন করার চেষ্টা করব, যেটা এবং এই ব্যাপারে আইনটাও তৈরি হয়ে গেছে। আইনটা আমরা এফআইডিতে পাঠিয়েও দিয়েছি। এটার ভেটিং হয়ে গেলে সরকার এটাকে গেজেট হিসাবে অনুমোদন দেবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই আইনের সাথে ব্যাংক রেজলিউশন অ্যাক্টের সাথে আমরা আবার ব্যাংকিং ইন্স্যুরেন্স ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্টও আমরা দিয়েছি। সেটাতেও কিছু পরিবর্তন তো আছেই। আমাদের এখন যেটা ডিপোজিট ইন্স্যুরেন্সের পরিমাণটা আমরা 2 লক্ষ করেছি 1 লক্ষ থেকে, সেটা তো আইনগত একটা প্রয়োজন এখানে করা হয়েছে আমার ধারণা। এবং সেই সাথে অর্থায়নের ব্যবস্থাটাও যেটা হয় সেটাও আমরা করছি। আমরা মনে করি যে ডিপোজিটরদের অন্ততপক্ষে 2 লক্ষ টাকা পর্যন্ত এটা আমরা ইমিডিয়েটলি দিতে পারবো, কিন্তু প্রয়োজন হবে না। আমরা মনে করি না যে কোনো ব্যাংক রান হবে। আমরা মনে করি না যে কোনো ব্যক্তির মানে ব্যাংকিং খাতে টাকা রেখে টাকা পাবে না, এটা হবে না বাংলাদেশে। এটা আমরা করতে দেব না। কিছুটা দায়বদ্ধতা সরকারই নিচ্ছে এক্ষেত্রে। এটা যেন সরকারের নীতিগত সিদ্ধান্ত যে ব্যাংক থাকুক না থাকুক ব্যক্তি তার টাকাটা পাবেই। এটাকে আমরা নিশ্চয়তা দিচ্ছি সরকারের পক্ষ থেকে। তো এবং আমরা যেটা চাচ্ছি যে ব্যাংকিং খাতটাকে শক্তিশালী করা, অর্থাৎ দুর্বল যদি কোনো ব্যাংক থাকে সেগুলোকে একীভূত করে বা অন্য কোনোভাবে নতুন বিনিয়োগকারীকে সেখানে এনে স্ট্র্যাটেজিক ইনভেস্টর নিয়ে এসে তার বুনিয়াদ বা ভিত্তিটাকে শক্তিশালী করে ব্যাংকটাকে আবার পুনর্গঠন করা। এই প্রক্রিয়া আমরা কাজ করছি। আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হলে আমাদের অ্যাসেট কোয়ালিটি রিভিউয়ের কার্যক্রম চলছে। আপনারা জানেন 6টা ব্যাংকে চলছে, আরও কিছু ব্যাংকে আমরা খুব শীঘ্রই শুরু করতে যাব। সেগুলো হয়ে গেলে আমরা ইনশাল্লাহ ব্যাংক রেজলিউশন অ্যাক্ট অনুযায়ী আমাদের ব্যাংকিং খাতকে একটু পুনর্গঠন করার একটা প্রচেষ্টা আমরা নেব। তো এই পর্যায়ে আমি আর বেশি কিছু বলবো না, আপনাদেরকে একটু প্রশ্নের উত্তরে যাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। আমি স্যার আবুল কাশেম, আমি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় কাজ করি এবং স্যার আমি ইআরএফের সাধারণ সম্পাদক। স্যার আমি আপনাকে ধন্যবাদ জানাই স্যার যে আপনি এই দায়িত্ব নেওয়ার পরে ব্যাংকিং সেক্টরে একটা স্টেবিলিটি আসছে এবং আপনার এই যাত্রায় স্যার আমরাও আপনার সহযোদ্ধা হিসেবে আছি স্যার। এবং আমরা রিপোর্টাররা সবসময় আপনাকে এক্ষেত্রে সাপোর্ট দিচ্ছি এবং আপনার কাছ থেকেও আমরা স্যার সবসময় সহযোগিতা পাই, যখন আপনাকে ডাকি আমরা পাই স্যার। আজকে স্যার আমরা একটা বিশেষ প্রেক্ষাপটে স্যার একটা অনুরোধ নিয়ে আপনার কাছে আসছি স্যার, যে আমাদের 3rd ফ্লোরে আমাদের সহকর্মীদের অ্যাক্সেসে স্যার একটা বিঘ্ন ঘটছে এবং এখানে স্যার ডেপুটি ডিরেক্টররা থাকেন, তাদের কাছে আমাদের রিপোর্টারদের স্যার যেতে হয়। স্যার এক্সিকিউটিভ ডিরেক্টররা স্যার এখানে বসেন এবং স্যার এটা নিরাপত্তার কারণে এটা আপনারা সিদ্ধান্ত নিয়েছেন এরকম আপনি বলছেন স্যার, কিন্তু
এইখানে তো সরাসরি নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তা স্যার রাস্তায় স্যার বিঘ্নিত হয়, সেখানে পুলিশ সে দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা, এবং স্যার সাংবাদিকটা তো স্যার তার জীবন স্যার বিপন্ন করে আপনাকে সেভ করবে। সাংবাদিক তো স্যার আপনার জীবনের জন্য বা তার জীবনের জন্য হুমকি না স্যার। এটা স্যার আমরা সহযোগিতা চাই এটা আপনাদের, যে আমরা এখানে সমাজের মধ্যে ঢুকবো। কোনো সেই আমরা কারণে স্যার আমরা তো কোনো সাংবাদিককে নিষেধাজ্ঞা তো দিইনি, কাউকে আসার কারো আসার নিষেধাজ্ঞা নেই। জাস্ট একটু প্রায়র ইনফরমেশন দিয়ে যার কাছে আসবেন তাকে জানিয়ে আপনারা আসেন, কেউ তো না করেনি। আমার কাছেই আসেন বা অন্য ডিজির কাছে আসেন বা ইডির কাছে আসেন, আপনারা তাকে জানিয়ে আপনারা চলে আসবেন, কোনো নিষেধাজ্ঞা নাই। আমরা আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টকে শক্তিশালী করছি, আপনাদের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা নেই। প্রত্যেকে স্যার নিজের নাম এন্ট্রি করে স্যার কার্ড পাশে নিয়ে তারপরে স্যার আসছে। আপনি একটু সবকে দেখেছেন, আমরা স্যার সব আমরা সবসময় বলি, এবং এখনও আমি আপনাদের মাধ্যমে এবং আমাদের ডাইরেক্টর মানে আমাদের যে ডেপুটি গভর্নর আছেন, ইডিরা আছেন, তাদেরকে বলবো যে আপনারা যখন মনে করেন আপনারা আপনাদেরকে অবশ্যই কথা বলবেন, আপনাদের সাথে যোগাযোগ রাখবেন আগের মতোই, কিন্তু সিকিউরিটি প্রোটোকল সেটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। এটা আমাকেও মানতে হবে, আপনাদেরও মানতে হবে, সবাইকে মানতে হবে। বাংলাদেশের ব্যাংকের সিকিউরিটি সিচুয়েশন সত্যিকার অর্থে প্রোটোকলটা ভালো না, এটা অন্য কোথাও এইভাবে হয় না। প্রোটোকলটা একটু মানতে হবে। এখানে কোনো বিধি নিষেধ কারোর উপরই নাই, কোনো প্রতিষ্ঠানের উপরই নাই এবং থাকবে না, এটা আমি বিশ্বাসও করি না। কাজেই ওটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। আপনারা যার কাছে আসবেন তাকে তো জানাতে হবে, তো আমি আসতেছি আপনার কাছে আমি আসবো, আপনারা আসেন। স্যার আমি স্যার একটু আর একটা মিনিট স্যার একটু সময় আর এই বিষয়ে আমরা সময়ক্ষেপণ না করে অন্য বিষয়ে যাই। একটা মিনিট স্যার জাস্ট একটু সময় নেব স্যার। আমরা স্যার নিচে এন্ট্রি করে আসি, ওখানে স্যার আর্টস হয়ে বা ওখানে মেটাল ডিটেক্টর দিয়ে যদি আমাদের চেক করে আপনার দোকানে আমাদের দিক থেকে আমাকেও চেক করবেন, জি স্যার, এতে সবাইকে চেক করবে, চেক করাতে তো কোনো অসুবিধা নেই। সিস্টেমটা যদি করেন জি। একটা জিনিস স্যার, যে আমরা নিচে আমাদেরকে মেটাল ডিটেক্টর বা আর্টস হয়ে চেক করে আমরা আসলাম, তাতে আমাদের সমস্যা নেই। না, আমাদের এইখানে হয়েছে কি, আমাদের কিছু জায়গা আছে প্রত্যেক সেন্ট্রাল ব্যাংকেই থাকে যেখানে অ্যাক্সেস ইজ এক্সট্রা রেস্ট্রিক্টেড, যেমন আমাদের ডিলিং রুম, আমাদের কম্পিউটার আইটি এরিয়া, এগুলোতে তো অ্যাক্সেস থাকবেই না, না, ওখানে স্যার তাই না? আছে না? তা আমাদের তদন্ত আছে, সেকশন আছে, বিএফআইইউ আছে, এগুলো তো থাকতে পারে না। তো একই রকমের ভাবেই কিছু সেন্সিটিভ আপনি স্যার সার্ফ ফ্লোরের ব্যাপারে জিনিসটা হচ্ছে, এখানে যেটা হচ্ছে ডিটেকশন নিচেই হতে পারে, কিন্তু কথা হলো যে এসকোর্ট সিস্টেমটা এখানে সব জায়গাতেই আছে, পৃথিবীর আমি যেখানেই গেছি সব জায়গাতেই এটা চালু আছে, এটা থাকে। বাংলাদেশের মতন ব্যাংক ডাকাতি হয় না পৃথিবীর কোন দেশে, তো এটার সাথে যদি আমরা বাংলাদেশের তুলনা দেন এটা কি হবে স্যার? তো ভালো জিনিসও করবো না, খারাপটা কি করবো? আমরা যার কাছেই যাই একটা রেকর্ড সৃষ্টি হয়ে যায় স্যার। এটা স্যার আমার নাম মাসুমিয়া স্যার, আমরা স্যার আমরা স্যার আপনার স্যার সহযোগিতা হিসেবে থাকতে চাই স্যার। আমরা যেভাবে আসছি স্যার এইভাবে আসবো। আপনি স্যার নিচে চেকিংটা আরেকটু কড়াকড়ি করেন, আমাদের প্রয়োজনে আরেকটু ভালোভাবে চেক করে ঢোকা স্যার। আপনার না, এটা শুধু শুধু একটু কথা বলি, থার্ড ফ্লোরের এটা রেস্ট্রিকশন ইজ নট ফর আপনাদের না, কিন্তু স্যার আমাদের ইট ইজ ফর বাংলাদেশ ব্যাংক অফিসিয়ালস অলসো। আপনি জিজ্ঞেস করেন, ইট ইজ ফর এভরিবডি। বাংলাদেশ ব্যাংকের যারা ভিতরে না, বাংলাদেশ এই থার্ড ফ্লোরের যারা অধিবাসী না বা থার্ড ফ্লোরে যারা কাজ করে না, তাদের বাইরে সবার জন্য সমানভাবে প্রযোজ্য। কিন্তু স্যার আমরা তো স্যার কাজ করি স্যার, আমাদের তো স্যার আমাদের পেশাগত কারণে না, স্যার আসতে হবে। পেশাগত কারণে তারাও আসবে। আমার শুনেন, আমার ডাইরেক্টররা আসবে না, স্যার আপনার আমাদের এই অডিটরের ইয়েরা আসবে না, যে জয়েন্ট ডাইরেক্টররা আসবে না, আসবে, কিন্তু তারাও ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবে, থার্ড ফ্লোরে আসতে হবে, এইটাই, আর কিছু না। স্যার একটা বিষয় হয়ে গেছে কি, হ্যাঁ। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থেকে স্যার আমাদের স্যার, তাদের স্যার আর বাকি মানে সব ওখানে চেক যদি আপনারা এন্ট্রি করে করে আসে যে তার কাছে যাচ্ছে, তাহলে তো স্যার প্রত্যেকের সোর্সটা ডিসক্লোজ হয়ে গেল। কোনো ওইটার ব্যাপারে বলা স্যার হবে। আমি একটু স্যার আমি ওবায়দুল্লাহ রনি সমকাল পত্রিকায় কাজ করি। স্যার আমি একটু বলতে চাই স্যার, যেটা হবে স্যার, আপনি যদি থার্ড ফ্লোরে রেস্ট্রিকশন করে দেন, আপনি আপনার পাশেই স্যার আছেন ডেপুটি গভর্নররা বা এরা ওনাদের দায়িত্ব নেওয়ার পরে আমার তো মনে হয় না যে স্যার আমি 1-2 দিন ওনাদের কাছে গেছি, মানে লাস্ট 6-7 মাস। তো স্যার ওনাদের কাছে কিন্তু স্যার আমরা কখনো যাইও না, বা ওনার কাছে ঢোকার জন্য তো স্যার আমি থার্ড ফ্লোরে এসে কিন্তু একটা পারমিশন নিই। কিন্তু স্যার যেটা হবে যে এখন যদি আপনি রেস্ট্রিকশন করে দেন, তাহলে অন্য কর্মকর্তারাও স্যার আমাদের সঙ্গে কথা বলতে চাইবে না। এটি কথা বলার ইস্যু নয়, প্লিজ, ইট ইজ এ সিকিউরিটি ইস্যু, ইট ইজ নট এ কথা বলার ইস্যু। আমি তো প্রথমে ক্লারিফাই করে দিয়েছি।
স্যার একই রকম এটা আপনাদের উপর তালুকদার সাহেব স্যার নো নো না না স্যার আমি একটু বলি স্যার একই রকম সিকিউরিটি ইস্যু দেখাচ্ছিল তখন বলছিল যে অনুমতি নিয়ে ঢুকতে পারবেন আপনারা এই যে ডিজি স্যাররা বলছিল যে হ্যাঁ আপনি আমাকে ফোন করে চলে আসবেন কিন্তু আলটিমেটলি একটা রিপোর্টারের পক্ষে আসলে স্যার একজন ডিজির অনুমতি বা ওই বাইরে থেকে ফোন করে এসে তার সাথে কথা বলা সম্ভব না আমরা কি করি স্যার আমরা যাই যে ডিজি স্যারের জন্য অপেক্ষা দেখি যে রুমে কেউ আছে কিনা অপেক্ষা করি তারপর তার পিএকে বলি একটা সুযোগ সময় আমরা তার ইয়েতে ঢুকি কিন্তু বর্তমানে যে প্রেক্ষাপটটা হচ্ছে স্যার ঠিক আগের প্রেক্ষাপটটাকেই স্যার আমি আগের পরের আমি কিছু বুঝতে চাই যে আমি মনে করি যেটা হওয়া উচিত সেটাই হওয়া উচিত সিকিউরিটি আপনি যান ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংকের গভর্নর ফ্লোরে ঢুকতে পারেন কিনা আমাকে এসে বলবেন স্যার এই তাহলে আমাদের অন্য দেশের সাথে তুলনা করব অন্য দেশের তুলনা করবো না কেন কেন করবো না যেখানে ভালো গুড প্র্যাকটিসেস আছে সেটা ওই নিবো না কেন ব্যাংকে নিশ্চয়ই কোনো খেলাপি মানে যারা খেলাপি হয়েছে তারা তো নিশ্চয়ই ওখানে ঢুকে গেছে কিন্তু আমাদের দেশে তো দেখি যারা কেন খেলাপি হলে কি সে ঢুকতে পারবে না খেলাপি হলে কি তার আবেদন নিয়ে সে আসতে পারবে না খুব করে কথা বলছি শুনেন এটা খেলাপি হলেই যে থেকে অচ্ছুত হয়ে গেল তার কি কারণে খেলাপি হয়েছে আমাকে সেটা বুঝতে হবে স্যার সব খেলাপি কি খারাপ খেলাপি তা তো না খেলাপি হলেই আলটিমেটলি স্যার আমরা যেটা বুঝতেছি স্যার আপনার সাথে আমাদের এই কথাটা হওয়ার কথা না স্যার আলটিমেটলি আমরা যেটা বুঝতেছি যে আপনার আশেপাশে মানে আমাদের সাথে একটা দূরত্ব তৈরি করার কোনো দূরত্ব হচ্ছে স্যার এটা এবং এই চেষ্টায় আমি বলবো আপনারা যদি এটা মনে করেন দ্যাটস ইউর প্রবলেম আমি এটা মনে করি না ইট ইজ নট মাই প্রবলেম স্যার আমার নাম স্যার এটা পুরো অবস্থায় ফিরে যাচ্ছে স্যার আচ্ছা আমরা কি অন্য কোনো